রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু খবরের চর্চায় রয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন তাদেরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? মেইন স্ট্রিম মিডিয়াতে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিহার, একটি খবর পেয়েছেন যে বিহারে নাকি কুকুরের পরিচয় পত্র দিয়ে নাকি সেখানে জায়গা বা সামথিং কিছু দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, বলা যেতে পারে তিনি প্রশাসনিক সভা করছেন, সেখানে রাজনৈতিক কোনো মন্তব্য করছেন না, এমনটা ভাবা। ওই ধরুন, লুঙ্গির মধ্যে চেন লাগানো দেখেছেন আপনারা? লুঙ্গিতে চেন লাগানো যতটা সার্থক বা বাস্তবতা রয়েছে, ততটাই মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠকগুলো হয় সেখানে রাজনীতির অনুপস্থিতির কথা ভাবা ততটাই আমাদের কাছে প্রাসঙ্গিক। তো যথারীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে নাকি এক প্রশাসনিক সভা করছেন। সেই সভা থেকে তার মন্তব্যগুলো যেগুলো উঠে এসেছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য যেগুলো পুরো একেবারে মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেলগুলোতেও কিন্তু ভাসছে যে তিনি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো বিএলও যারা রয়েছে, প্রশাসনিক লেভেলের যারা বিভিন্ন অফিসার রয়েছেন, তো তাদেরকে একটা হুমকি না দিয়ে হুমকি দিয়েছেন বলা যেতে পারে। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। মনে হচ্ছে তিনি হুমকি দেননি, কিন্তু তার ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে কেউ বলবে না যে এটা কোনো হুমকি, কিন্তু এটা হুমকি ছিল। যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ওই ঘাস মুখে দিয়ে চলেন না, তারাও বুঝতে পারেন কোনটা হুমকি আর কোনটা প্রশাসনিক সভা। আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট। তো প্রশাসনিক সভার মধ্য দিয়ে তিনি রীতিমতো হুমকির স্বরে বলছেন যে আপনারা এখন কাজ করছেন যেখানে সেটা কেন্দ্রীয় সরকারের কোনো জব নয়, আপনারা চাকরি করছেন রাজ্য সরকারের আন্ডারে, এবং ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করে, আর কন্ডাক্ট হয়ে গেলে তার পরবর্তীতে রেজাল্ট আসে, আবারও কিন্তু রাজ্য সরকার আসে। অর্থাৎ তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি কোথাও না কোথাও একটা হুমকির স্বরের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস তো পুনরায় ক্ষমতায় আসতে চলেছে, তো ক্ষমতায় আসার পরেও তো আপনাদের চাকরি নিয়ে একটা টানাটানি করতে পারেন, এটা একটুখানি তিনি কিন্তু আভাস দিচ্ছেন। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টে, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না। 3টে করে বুথ নিয়ে একটি পাড়া করা হবে, অর্থাৎ এইবার বুথ পিছু মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা ধার্য করেছেন। নতুন এক ফন্দি বলা যেতে পারে, যেরকমটা তিনি করে থাকেন এই আমাদের যে পূজা কমিটিগুলোকে লক্ষাধিক টাকা দিয়ে ধীরে ধীরে তিনি টাকাটাকে ধীরে ধীরে বাড়াচ্ছেন। যত ইলেকশন কাছে আসবে তত তার রঙ্গ তামাশা কিন্তু আমরা দেখতে পাবো। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে, এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে। দুর্গাপূজায় এটা ভাবা কোনো অস্বাভাবিক কিছু নয় যে তিনি একটা ঘোষণা করে দিলেন 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এক একটা পূজা যে কমিটি তাদেরকে দেওয়া হবে, কমিটি পিছু এই টাকা ধার্য করা হবে। এটাও কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নয়, এটা হতেই পারে। এবং এটাও হতে পারে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে 1500 করবে। এগুলো কোনো কিছুই
অসম্ভব নয়। প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। এনার নতুন চালবাজিটা হচ্ছে কি, বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, তাদের যারা কিছু কর্মীরা রয়েছে, মানে এতদিন তো নেতারা খেয়ে এসেছেন, কর্মীদেরও তো একটুখানি মানে খাবার দাবারের স্বাদটা একটুখানি গ্রহণ করতে দেওয়া উচিত। সে কারণে তিনি একটুখানি স্বাদ গ্রহণ করতে দিচ্ছেন যে তোমরাও একটুখানি চেখে দেখো, আর একটুখানি জোশিলা হয়ে যাও, ছাপ্পা ভোট তো দিতে হবে 26-এ। সে কারণে তরতাজা করার জন্য 10 লক্ষ টাকা। সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম। দিদিমণি রীতিমতো রেডি রয়েছেন যে ক্ষমতায় আমি তো আসবই, তার বিকল্প কিছু তিনি কিন্তু আর রাখতে চাইছেন না। শেষ চেষ্টাগুলো তিনি করে যাচ্ছেন। অপরদিকে তার সাংসদরাও কিন্তু চুপ করে নেই। আমাদের বিএসএফ কি করছিল? এই কল্যাণ বাবু লোকসভায় যে মন্তব্যগুলো করেছেন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানেন ভালো মতনই, তাদের দলও জানেন যে অপারেশন সিন্দুর যেটা হয়েছিল এবং হিন্দুদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, তার যে আগুন সেটা কিন্তু বাঙালি হিন্দুদের মধ্যে রয়েছে এবং তার বহিঃপ্রকাশ ভোটে যে হতে চলেছে সেটাও কিন্তু তাদের ভালো মতনই জানা রয়েছে। সে কারণেই এই ধরনের মন্তব্য তিনি কিন্তু লোকসভায় দাঁড়িয়ে করছেন। অবাক হবার মতো বিষয় হলো যে এই সন্ত্রাসী হামলাকারীরা কি করে সেদিন ওখানে এলেন? 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? এনার মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, যে ইনি যেটা বললেন 4 জন হাঁটতে 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 চলে যাচ্ছে টেররিস্ট কম, আজও কিন্তু খবর ব্রেক হচ্ছে যে সেই 4 জন নাকি মানে নিহত হয়েছেন, বদলা নিয়েছে বর্ডার যারা জওয়ান রয়েছে তারা। এখন সম্মাননীয় আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি? বারে বারে এনার নামটা মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ ইনি তো অতটা প্রাসঙ্গিক নন। এনার মন্তব্যকে কেউ বাংলার মানুষ সিরিয়াসলি নেনই না, তাই এনার নামটাকেও কেউ সিরিয়াসলি নেন না। যাই হোক, ইনি বলছেন দেশের সিকিউরিটির কথা, রাজ্যে দাঁড়িয়ে তারা ক্ষমতায়, রাজ্যের সিকিউরিটি চুলো হয়ে যাক, দেশের সিকিউরিটির আগে, রাজ্য চুলো হয়ে যাক, দেশ আগে। মানে দেশের ভুলগুলোকে, যেগুলো ভুল নয় আদেও, সেইগুলোকে ধরিয়ে দেওয়াটা আগে।